রোদের তেজ কমে গেছে, 4টা বেজে গেছে প্রায়। প্রচুর ঘেমেছি। বাসায় গিয়েই একটা দীর্ঘ গোসল করব। অবেলার ভাত খাবো না, চাটা খেয়ে দীর্ঘ ঘুম দিব। রাবেয়া কদিন ধরে সিনেমা দেখার জন্য ঘ্যানর ঘ্যানর করছে। তাকে নিয়ে একদিন গেলেই হয় ইয়েলো স্কাই দেখতে। বাসায় এসে দেখি গেটে তালা ঝুলছে, তালার সঙ্গে আটকানো ছোট্ট ছিটকুট। খোকা, সবাই মিলে ছোট খালার বাসায় বেড়াতে গিয়েছি, সন্ধ্যার আগে ফিরবো না, তুইও এসে পড়। রাবেয়া। ক্লান্তি লাগছিল খুব, কোথাও গিয়ে চাটা খেলে ভালো লাগতো। এই চিঠিটি সম্ভবত তোমাকেই লেখা। তাকিয়ে দেখি বেশ লম্বা নিখুঁত সাহেবী পোশাকের এক ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়েছেন। কপালের দুপাশে চুলে পাক ধরলেও এখনো বেশ শক্ত সমর্থ চেহারা। তুমি বলেছি বলে কিছু মনে করনি তো? ছেলের বয়সে তুমি। না না, আমি কিছু মনে করিনি। আপনাকে ঠিক চিনতে পারছি না। চিনবে কি করে? আমি তো পরিচিত কেউ না। রাবেয়া বলে এই বাড়িতে একটি মেয়ে আছে না? জি, আমার বোন। ছোটবেলায় সে যখন স্কুলে পড়তো তখন তার সঙ্গে আমার পরিচয় হয়। তাকে দেখলেই আমি গাড়িতে করে লিফট দিতাম। তাই নাকি? হ্যাঁ, বড় ভালো মেয়ে। অনেকদিন দেশের বাইরে ছিলাম, কিছুদিন হলো এসেছি। ভাবলাম মেয়েটিকে দেখে যাই। এসে দেখি তালাবদ্ধ। তালার সঙ্গে চিঠিখানা পড়ে দিয়ে আসলেই কিন্তু গিয়েছি, আর দেখি তুমি এসেছো। আপনাকে বসাই কোথায়? আসেন, চা খান এক কাপ। না না, আমার ডায়াবেটিস, চা থাক। তুমি মেয়েটিকে এই চকলেটগুলো দিও, আচ্ছা? ভদ্রলোক কালো ব্যাগ খুলে চকলেট বের করতে লাগলেন। বিদেশে থাকাকালীন প্রায় মনে হতো মেয়েটির কি বিয়ে হয়ে গেল নাকি। হয়তো হয়ে গেছে। না, এখনো বিয়ে হয়নি। আচ্ছা তাহলে যাই কেমন? রাবেয়া বেশ মেতো। পথের লোকজনদের সঙ্গে ছোট বয়সে কেমন খাতির জমিয়েছে। এমন খাতির যে একেবারে বিদেশ থেকে চকলেট নিয়ে এসেছেন তিনি। চকলেট খাওয়া মেয়েটি কত বড় হয়েছে জানলে আর চকলেট আনতেন না। রাবেয়ার এমন আরো কয়েকজন বন্ধু আছে নিশ্চয়ই। একজন ছিল আবুর মা। কি যে ভালোবাসতো রাবেয়াকে, রোজ একবার খোঁজ নেওয়াই চাই। রাবেয়ার যেবার অসুখ হলো, টাইফয়েড, আবুর মা তার ঘর সংসার নিয়ে আমাদের বারান্দায় উঠে এলো। 15 দিনের মতো ছিল অসুখ। সে কয়দিন বুড়ি এখানেই ছিল। মা ভারী বিরক্ত হয়েছিলেন। মেয়ের অমঙ্গল হবে ভেবে তাড়িয়েও দিতে পারেননি। হঠাৎ একদিন আবুর মা আসা বন্ধ করে দিল। হয়তো চলে গিয়েছিল অন্য কোথাও, কিংবা মারাটারে গিয়েছে গাড়ি চাপা পড়ে। রাবেয়াকে ঠাট্টা করে সবাই আবুর মার সখী ডাকত। বাবা ডাকতেন আবুর নানি। আবুর মায়ের সঙ্গে রাবেয়া হেসে হেসে কথা কয়েছে, ছবির মতো চোখে ভাসে। ও বুড়ি, আজ কত পেয়েছ? 2 সের চাউল আর 4 আনা পয়সা। এই কাপড়টা দিছে পুরানা পল্টনের এক বেগম সাহেব। দেখি কি কাপড়? রাবেয়া গম্ভীর হয়ে কাপড় দেখত। ভালো কাপড়। ছাপটা বালা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছাপ। রাবেয়াটা বেশ পাগলাটে, ছোট বয়স থেকে। ও, ইনি আবিদ হোসেন। রাবেয়া হাসি মুখে বলল। চকলেটের প্যাকেট পেয়ে সে খুবই খুশি হয়েছে। কোথায় দেখা হয়েছে তার সাথে? বাসায় এসেছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ হলো। ছোটবেলায় নাকি তোকে উনি গাড়িতে লিফট দিতেন? হ্যাঁ, স্কুলটা অনেক দূরে পড়ে গিয়েছিল। যাবার সময় বাবার সঙ্গে যেতেন, আসবার সময় প্রায় এই ভদ্রলোকের সঙ্গে দেখা হতো। আমাদের দুজনের মধ্যে খুব খাতির হয়েছিল। দাঁড়া, সবটা বলি। চা বানিয়ে আনি আগে। ঘরে আলো জ্বলছিল না, বাইরে ভীষণ দুর্যোগ। অল্প একটু ঝড় বাদলা হলেই এখানকার কারেন্ট চলে যায়। ঘরে যে একটি মাত্র হারিকেন ছিল, সেটি জ্বালিয়ে লুডো খেলা হচ্ছে। বাবাও খেলছেন বেশ সারা শব্দ করেই, রুনুর গলা সবচেয়ে উঁচুতে। সে কি বাবা, তোমার 4 হয়েছে, 5 চাললে যে? 5ই তো উঠল। আমার বুঝি চোখ নেই? এবার থেকে তোমার দান আমি মেরে দেব। অন্ধকার ঘরে বসে বৃষ্টি পড়া দেখছি। দেখতে দেখতে বর্ষা এসে গেল। ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। টিনের চালে বাজনার মতো বৃষ্টি অপূর্ব লাগে। রাবেয়া চা নিয়ে খাটে উঠে এলো। দুজনের চাদর গায়ে মুখোমুখি বসলাম। রাবেয়া বলল, গোড়া থেকে বলি? বল। 3তে পড়ি তখন, মর্নিং স্কুল। 11টায় ছুটি হয়ে গেছে। আমি আর উকিল সাহেবের মেয়ে
রাহেলা বাসায় ফিরছি। এমন সময় ওই ভদ্রলোক কি মনে করে লম্বা পা ফেলে আমাদের কাছে এলেন। আমাকে বললেন, তোমরা কোথায় যাবে? চলো তোমাদের পৌঁছে দিই, গাড়ি আছে আমার, ওই দেখো দাঁড় করিয়ে রেখেছি। রাহেলা বলল, আমরা হেঁটে যেতে পারবো। না না, হেঁটে যাবে কেন? এসো এসো, গাড়িতে উঠে এসো। মিষ্টি খাবে তোমরা? নিশ্চয়ই খাবে, কি বলো? ভদ্রলোক আমাদের দিকে না তাকিয়ে ড্রাইভারকে বললেন, তুমি নেমে যাও, একটা রিক্সা করে জিনিসগুলো নিয়ে চলে যাও, আমি বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি। আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না। গাড়িতে চড়ার লোভ 16 আনা আছে, আবার ভয় ভয়ও করছে। রাহেলা ফিসফিস করে বলল, কে রে ভাই? আমি মিথ্যা করে বললাম, আমাদের একজন চেনা লোক, চল বেরিয়ে আসি। রাহেলা বলল, ছেলে ধরা না তো? তখন চারিদিকে খুব ছেলে ধরার কথা শোনা যেত। ছেলে ধরা নাকি ছেলে মেয়েদের ধরে নিয়ে হোটেলে বিক্রি করে দেয়, সেখানে মানুষের মাংস রান্না করা হয়। কে আবার মাংস খেতে গিয়ে একটি বাচ্চা মেয়ের কোড়ে আঙুল পেয়েছে, এই জাতীয় গল্প। রাহেলার কথা শুনে ভয় পেয়ে হেসে উড়ে দিয়েছি। ছেলে ধরা বুঝি এমন হয়? ভদ্রলোক গাড়ির দরজা খুলে আমাদের ডাকলেন। উঠে বসলাম দুজনেই। মিষ্টির দোকান দেখে আমি তো হতভম্ব। মেঝেতে কার্পেট, দেয়ালে দেয়ালে ছোট্ট ছোট্ট করে লম্বা মাতুরে অদ্ভুত সব ছবি। টেবিলের চারপাশে ধবধবে প্লাস্টিকের চেয়ার, প্রতিটি টেবিলে সবুজ কাচের ফুলদানিতে টাটকা ফুল। ঘরের মাঝখানটায় কাচের জারে রং বেরঙের মাছ। রাহেলা পাংশু মুখে বলল, আমার বড় ভয় করছে ভাই। বলো খুকিরা, কি খাবে? কোনো লজ্জা নেই, যা ইচ্ছে তাই খাবে। আমি নিজে মিষ্টি খাই না, তোমরা খাও। ভদ্রলোক হড়বড়িয়ে কথা বলতে বলতে সিগারেট ধরালেন। রাহেলার দিকে তাকিয়ে বললেন, তোমার নাম কি খুকি? রাহেলা। পাংশু মুখে বলল রাহেলা। খাও খাও, লজ্জা করো না। রাহেলা কাঁদো কাঁদো হয়ে বলল, আমার ভয় করছে, আমি বাসায় যাব। অল্প দিনেই ভয় ভেঙে গেল আমাদের। ভদ্রলোকের সঙ্গে রোজ দেখা হতে লাগলো। তিনি যেন গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতেন আমাদের জন্যই। দেখা হলেই বলতেন, গাড়িতে করে বেড়াতে ইচ্ছে হয় খুকি? ড্রাইভার, মেয়ে দুটিকে নিয়ে একটু বেরিয়ে আসো। শুধু রাহেলাই নয়, মাঝে মধ্যে অন্য মেয়েরাও থাকতো। তারা বলতো, রাবেয়া, যদি কেউ দেখে ফেলে কি হবে? আমি এর মধ্যে অসুখে পড়লাম। 1 মাসের মতো স্কুল কামাই, হাড় জিরে জিরে রোগা হয়ে গেছি। পায়ের উপর দাঁড়াতে পারি না এমন অবস্থা। মাথার সব চুল পুড়ে গেছে, আঙুল ফুলে গেছে। অফিস থেকে ফিরেই বাবা আমাকে কোলে নিয়ে বেড়াতেন। একদিন এমন সময় বেড়াচ্ছেন, হঠাৎ দেখি ওই লোকটি গট গট করে ঢুকছে গেট দিয়ে, মুখে সিগারেট, ঘন ঘন ধোঁয়া ছাড়ছেন। বাবা অবাক হয়ে বললেন, কি চান আপনি? মেয়েটির অসুখ করেছে? হ্যাঁ। কি অসুখ? লিভার ট্রাবল। আপনি যদি বলেন তবে আমি একজন বড় ডাক্তার পাঠাতে পারি, আমার একজন বন্ধু আছেন। বাবা একটু রেগে বললেন, মেয়েকে বড় ডাক্তার দেখাবো না টাকার অভাবে, এই ভাবছেন আপনি? ভদ্রলোক বললেও, কাকে দেখিয়েছেন? আপনি যদি দয়া করে। শরাফত আলীকে। ভদ্রলোক খুশি হয়ে বললেন, আমি শরাফত আলীর কথাই বলছিলাম। বাবা বললেন, আপনি চলে যান। কেন এসেছেন এখানে? না মানে, আর আসবেন না। ভদ্রলোক খুব দ্রুত চলে গেলেন। কথাবার্তা শুনে মা বেরিয়ে এলেন। কি হয়েছে? কার সঙ্গে কথা বলছিলে? আবিদ হোসেন এসেছিল। যদিও আমি তখন খুব ছোট, তবু মা বাবা দুজনের ভাবভঙ্গি দেখে আজ করেছিলাম এই লোকটি তাদের চেনা, এবং দুজনের কেউই চান না যে সে আসুক। তারপর আর দেখিনি। এখন এতদিন পর আবার এসেছেন চকলেট নিয়ে। লোকটি কে রে রাবেয়া? রাবেয়া জবাব দেবার আগেই বাবা ঢুকলেন। ভাত দিও মা, সকাল সকাল খেয়ে শুয়ে পড়ি। আগে চকলেট খাও বাবা, এই নাও। কে এনেছে চকলেট? খোকা, তুই নাকি? না বাবা, আবিদ হোসেন এসেছেন। বাবা একটু অবাক হয়ে বললেন, দেশে ফিরেছে জানি না তো, এক জার্মান মেয়েকে বিয়ে করেছে শুনেছিলাম, সেখানেই নাকি থাকবে। আমি বললাম, আবিদ হোসেন কে বাবা? একজন বন্ধু মানুষ, রেলওয়ে ইঞ্জিনিয়ার, খুব ভালো সেতার বাজাতে জানে। সকাল সকাল খাওয়া সারা হলো। একটি মাত্র হারিকেনে চারদিক ভৌতিক লাগছে। আমাদের বড় বড় ছায়া পড়ছে দেয়ালে। বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। ঝড় উঠেছে হয়তো, শস্য আওয়াজ দিচ্ছে। মন্টু বলল, বাবা গল্প বলো। কিসের গল্প? ভূতের? নিনু বলল, না, আমি ভয় পাচ্ছি, হাসির গল্প বলেন। বাবা বললেন, রাবেয়া,
তুই একটা হাসির গল্প বল। রাবেয়ার হাসির গল্পটা তেমন চলল না। বাবা অবশ্য অনেকক্ষণ ধরে হাসলেন। রুনু বলল, মনে পড়ে আপা, মা একদিন এক কানা সাহেবের গল্প বলেছিলেন। সেদিন এমন ঝড় বৃষ্টি। কোন গল্পটার কথা বলছিস? ওই যে সাহেব বাজারে গেছে গুড় কিনতে, মনে নেই তোর গল্পটা? হ্যাঁ, বলতো তুই। রুনু চোখ বড় বড় করে গল্প করতে চলল। রুনুটা অবিকল মায়ের চেহারা পেয়েছে। এই বয়সে হয়তো মা দেখতে এমনই ছিলেন। কেমন অবাক লাগে। একদিন মা যে গল্প করেছেন সে গল্প তার এক মেয়ে করছে। পরিবেশ বদল হয়নি একটুও। সেদিন ঝড় বৃষ্টি হচ্ছিল, আজও ঝড় হচ্ছে। গল্প শেষ হতেই বাবা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। টানা গলায় বললেন, সবাই শুয়ে পড়ো। শুয়ে শুয়ে আমার কেবলই মায়ের কথা মনে পড়তে লাগলো। বেশ কিছুদিন আগেও একদিন এরকম মনে পড়েছিল। সেকেন্ড ইয়ারের ক্লাস নিচ্ছি, হঠাৎ দেখি বারান্দায় একটি মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সঙ্গে যেন গল্প করছে। দেখা মাত্র ধক করে উঠল বুকের ভিতর। অবিকল মায়ের চেহারা, তেমনি দাঁড়াবার ভঙ্গি, বিরক্তিতে ভ্রু কুঁচকে নিচের ঠোঁট কামড়ে ধরা। আমি এত বেশি বিচলিত হলাম যে ক্লাসে কি বলছে নিজেই বুঝতে পারছি না। ক্লাস শেষ হলে মেয়েটির সঙ্গে আলাপ করব এই ভেবে প্রাণপণে ক্লাসে মন দিতে চেষ্টা করলাম। ক্লাস শেষ হওয়ার সময় হলো, মেয়েটিকে খুঁজে পেলাম না। সেদিনের সমস্তক্ষণ মায়ের কথা ভেবেছিলাম। সে রাতে অনেকদিন পর স্বপ্নেও দেখলাম মাকে। মা ছোট্ট খুকি হয়ে গেছেন, ফ্রক পরে ঘুরে বেড়াচ্ছেন। আমি বলছি, মা আপনি এত হইচই করবেন না, আমি ঘুমোচ্ছি। মা বললেন, বারে। আমি বলছি, একা দোকা খেলবো না। খেলুন, তবে শব্দ করে নয়। তুই খেলবি আমার সঙ্গে খোকা? না। আমি কত বড় হয়ে গেছি দেখছেন না, আমার বুঝি এসব খেলতে আছে? খুব অবাক হচ্ছিলাম স্বপ্নটা দেখে। এমন অবাস্তব স্বপ্ন মানুষ দেখে? রুনু টেবিল ল্যাম্প চালিয়ে কি যেন একটা লিখছিল। আমাকে দেখে হকচকিয়ে উঠে দাঁড়ালো। লেখা কাগজটা সন্তর্পণে আড়াল করে বলল, কি দাদা? কোথায় কি কি করছিলে? রুনু টেনে টেনে বলল, অঙ্ক করছিলাম। বলতে গিয়ে যেন ওর কথা বেঁধে গেল মুখে। টেনে টেনে বলল, তাই বিস্মিত হয়ে গেলাম। বেরিয়ে আসলাম ঘর থেকে। রুনু কি কাউকে ভালোবাসার কথা লিখছে? বিচিত্র কিছু নয়, ওর যা স্বভাব, অকারণে একে ওকে চিঠি লিখে ফেলতে পারে। রুনু ছিল দুজনেই ব্যস্ত, মহাব্যস্ত তারা। আগের চেহারার কিছুই অবশিষ্ট নেই, স্বভাবও বদলেছে কিছুটা। দুজনেই অকাতরে হাসে। সারাদিন ধরেই হাসির শব্দ শুনি। কিছু না কিছু নিয়ে খিলখিল লেগেই আছে। ও মা গো, ঝুনুকে এই শাড়িতে আজ কামের বেটির মতো লাগছে। হি হি হি। ও রুনু, দেখ দেখ রাপে আপা কি করছে। হি হি হি। আপা শুনো, আজ সকালে কি হয়েছে? আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আবার ওতে সামান্য ব্যাপারেও ঝগড়া। মুখ দেখা দেখি বন্ধ। কিছুক্ষণের ভেতর আবার মিটমাট। লুকিয়ে লুকিয়ে ম্যাটিনিতে সিনেমা দেখা, সাজগোজের দিকে প্রচন্ড নজর। সব মিলেমিশে বেশ একটা দ্রুত পরিবর্তন। আগের যে রুনু ঝুনুকে চিনতাম, এরা যেন সেই রুনু ঝুনুই নয়। বিশেষ করে এই গোপন চিঠি লেখার ভঙ্গিটা খট করে চোখে রাখলো। রাবেয়া মোড়ায় বসে সোয়েটার সেলাই করছিল। তাকে বললাম, আচ্ছা, কোন ছেলের সঙ্গে কি রুনুর চেনা জানা হয়েছে? রাবেয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, কিটকির কথা রাত দিন ভেবে ভেবে তোর এমন হয়েছে। কিটকির চিঠি পাসনি নাকি? না। আমার কেমন যেন সন্দেহ হলো। শরীর ছেলেটা দেখি প্রায়ই আসে। মনসুর বোধ হয় নাম। আসে আসুক না, যখন ন্যাংটা থাকতো তখন থেকে এবার এসে সে খেলছে রুনু ঝুনুর সঙ্গে। তখনের খেলা তখন খেলেছে। এখন রুনু ঝুনু বড় হয়েছে, ও নিজেও বড় হয়েছে। কি বাজে ব্যাপার নিয়ে ফ্যাচফ্যাচ করছিস? বেশ তো, যদি ভালোবাসাবাসি হয় বিয়ে হবে। মনসুর চমৎকার ছেলে, ইঞ্জিনিয়ারিং পাশ করে কোথায় যেন চাকরি পেয়েছে। এক কথায় সমস্যার সমাধান করে রাবেয়া সেলাইয়ে মন দিল। সবচেয়ে ছোট যে নিনু, সেও দেখতে দেখতে বড় হয়ে গেল। মায়ের চেহারাও তার মতোই হয়েছিল। পাতলা ঠোঁট, একটু থ্যাবড়া নাক, বড় বড় ভাষা চোখ, সবসময় ছলছল করছে।
ওই তো সেদিনও হামাগুড়ি দিয়ে বেড়াতো, থ থ থ বলে আপন মনে গান করত। আর আজ সে একা একা স্কুলে যায়, সাবলীল গর্বিত হাঁটার ভঙ্গি। একটু পাগলাটে হয়েছে সে। স্কুল থেকে ফিরে এসেই বই খাতা ছুঁড়ে ফেলে মেঝেতে, তারপর ঝাপটে ধরে রাবেয়াকে। ছাড় ছাড়, কি করছিস? ছাড়। না, ছাড়বো না। কি বাজে অভ্যাস হয়েছে তোর। হো, হাত মুখ ধুয়ে চা খা, পরে খাবো। এখন তোমাকে জড়িয়ে ধরে রাখবো। বেশ, থাক ধরে। রাবেয়া আপা, কি? কোলে নাও। এত বড় মেয়েকে কোলে দেবো কি করে রে বোকা? না না, নিতেই হবে। তারপর দেখি নিনু রাবেয়ার কোলে উঠে লাজুক হাসি হাসছে। আমার সঙ্গে বেশ ভাব হয়েছে তার। রাতে খাওয়া হয়ে গেলে আমার বিছানায় উঠে এসে বালিশ নিয়ে কিছুক্ষণ দাপাদাপি করে। কি হয়েছে রে নিনু? যুদ্ধ যুদ্ধ খেলছি। দাদা? কি? গল্প বলবে কখন? আরো পরে, এখন পড়াশোনা কর। না, আমি পড়বো না, যুদ্ধ যুদ্ধ খেলবো। বেশ, খেল। তুমি খেলবে না দাদা? না। আসো না, এ বালিশটা তুমি নাও। হ্যাঁ, এবার মারো তো দেখি আমাকে। রাবেয়া আগের চেয়েও খুশি ভাব এখন আর নেই। সারাক্ষণ দেখি একা একা থাকে। অনেক রাত পর্যন্ত ঘরে তার বাতি চলে। রাত জেগে সে কি করে কে জানে। রাবেয়াটার জন্য ভারী কষ্ট হয়। বিয়ে করলো না শেষ পর্যন্ত। মেঘে মেঘে বেলা তো আর কম হয়নি। আমি মনে প্রাণে চাই তাকে হাসি খুশি রাখতে। মাঝে মাঝে বলি, রাবেয়া, সিনেমা দেখবি? না। চল না যাই সবাই মিলে, কতদিন ছবি দেখি না। তুই যা, রুনু ঝুনুদের নিয়ে যা। তুই আয়, তুই আর আমি, চল দুজনে মিলে যাই। না রে, ইচ্ছা করছে না। তাহলে চল একটু বেরিয়ে আসি। কোথায়? তুই যেখানে বলিস। আজ থাক। আমি অস্বস্তিতে ছটফট করি। রাবেয়ার দিকে চোখ তুলে তাকাতেও লজ্জা হয়, যেন তার মানসিক দুঃখের কষ্টের অনেকটা দায়ভার আমার। একদিন রাবেয়া নিজেই বলল, চল খোকা, বেরিয়ে আসি। আমি খুশি হয়ে বললাম, চল, সারাদিন আজ ঘুরবো। বল কোথায় কোথায় যাবি? প্রথমে যাব আমার এক বন্ধুর বাসায়, একটা রিক্সা নিয়ে। রিক্সা যে বাড়ির সামনে থামলো তা দেখে চমকালাম। রাজপ্রাসাদ নাকি? বাড়ির সামনে কি প্রকাণ্ড ফুলের বাগান! আমি বললাম, রাবেয়া, তুই ঠিক জায়গায় এসেছিস তো? কার বাড়ি এটা? আবিদ হোসেনের। ওই যে ছোটবেলা আমাকে গাড়িতে করে স্কুলে পৌঁছে দিত। বাসা চিনলি কি করে? এসেছিলাম তো তার সঙ্গে এই বাসায়। আবিদ হোসেন বাসায় ছিলেন না। একজন বিদেশিনী মহিলা খুব আন্তরিকভাবে আমাদের বসতে বললেন। কি দরকার বারবার জিজ্ঞেস করলেন। চমৎকার বাংলা বলেন তিনি। রাবেয়া বলল, কোনো প্রয়োজন নেই, এমনি বেড়াতে এসেছি। ছোটবেলায় তিনি আমার খুব বন্ধু ছিলেন। ভদ্রমহিলা কফি খাওয়ালেন। বেরিয়ে আসবার সময় মস্ত বড় বড় কোটি গোলাপ ফুলের তোড়া হাতে দিয়ে বললেন, একজন অপরিচিত বিদেশিনীর এমন ব্যবহার সত্যি আশা করা যায় না। রাবেয়া বেরিয়ে এসে বলল, চল খোকা, এই ফুলগুলি মায়ের কবরে দিয়ে আসি। এই 3টা তুই দিবি, বাকি 3টা আমি দিব। আয় যাই। বেশ কটি দিন কেটে যাচ্ছে। কিটকিট চিঠি হঠাৎই মাঝে মাঝে এসে পড়ে। কেমন আছেন, ভালো আছে, এই ধরনের চিঠি। একঘেয়ে জীবনের মধ্যে এইটুকুই যেন ব্যতিক্রম। হঠাৎ করে একদিন সবার সামনে একঘেয়েমি কেটে গেল। মনসুরের বাবা এক সন্ধ্যায় বেড়াতে এসে অনেক ভঙ্গিতার পর বাবাকে বললেন, আপনার মেয়ে রুনুকে যদি আমাদের দেন বড় খুশি হই। মনসুরের নিজের খুব ইচ্ছা ছিল। মনসুরকে আপনি ছোটবেলা থেকেই দেখেছেন। চাকরিও পেয়েছে চিটাগাং স্টিল মিলে, 900 টাকার মতো বেতন, কোয়ার্টার আছে। তাছাড়া আপনার মেয়েও তার মনে হয় কোনো আমত নেই। বাবা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। 12ই আশ্বিন বিয়ের দিন ঠিক হয়ে গেল। 1 মিনিটে বদলে গেল সারাটা বাড়ি। বাবার সমস্ত অসুস্থতা কোথায় যে পালালো। বিয়ে নিয়ে এর সঙ্গে আলাপ করা, ওর কাছে যাওয়া, বাজারে হাল অবস্থা দেখা, মেয়েকে কি দিয়ে সাজিয়ে দেবেন সে সম্বন্ধে খোঁজ নেওয়া, এক মুহূর্ত তার বিশ্রাম নেই। মাঝে মাঝে বড় মামা আসতেন আমাদের বাসায়। বাবা তটস্থ হয়ে থাকতেন সারাক্ষণ। দৌড়ে মিষ্টি আনতে যেতেন। রাবেয়া গলদ ঘর্ম হয়ে চা করত, নিমকি ভাজত। বড় মামা সিকি কাপ চা আর 8খানা নিমকি খেতেন। যতক্ষণ থাকতেন অনবরত পান আচাতেন আর সিগারেট ফুঁকতেন। আমাদের দিকে কখনো মুখ তুলে তাকিয়েছেন বলে মনে পড়ে না। বাবাও সে এক এক করে আমাদের নিয়ে যেতেন তার সামনে। আমরা নিজেদের নাম বলে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতাম।
মামা ভীষণ অবাক হয়ে বলতেন, এরা সবাই শিরিনের ছেলে মেয়ে? কি আশ্চর্য! আশ্চর্যটা যে কি কারণে তা বুঝতে না পেরে আমরা মুখ চাওয়াচাওয়ি করতাম। মামা রুমাল দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলতেন, বুঝলেন আজহার সাহেব, শিরিন ছোটবেলায় মোটে ছেলে মেয়ে দেখতে পারত না, তার কিনা এতগুলো ছেলে মেয়ে। এই যে, এটা কি বড় ছেলে? মামা আঙুল তুলে রাখতেন আমার দিকে। আমি ঘাড় নাড়তাম। মামা বলতেন, কি পড়া হয়? 9-এ পড়ি। বাবা অতিরিক্ত রকমের খুশি হয়ে বলতেন, খোকা 8-এর বৃত্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে। জ্বর নিয়ে পরীক্ষা দিয়েছিল, স্কুল থেকে একটা মেডেল দিয়েছে, গোল্ড মেডেল। রাবেয়া, যাও তো মা, মেডেলটা তোমার মামাকে দেখাও, ছোট ট্রাঙ্কে আছে। ব্লেডের মতো পাতলা মেডেলটা মামা ঘুরিয়ে ফিরিয়ে দেখতেন। আবেগ শূন্য গলায় বলতেন, শিরিনের মতো মেধাবী হয়েছে ছেলে। শিরিন ম্যাট্রিকুলেশনে মেয়েদের মধ্যে প্রথম হয়েছিল। বলতে বলতে মামা গম্ভীর হয়ে যান। অপ্রাসঙ্গিকভাবে বলেন, আমাদের পরিবারটাই ছিল অন্য ধরনের, হাসি খুশি পরিবার। বাড়ির নাম ছিল কারাকানন, দেয়ালের আড়ালে ফুলের বাগান। শিরিন নিজেই নাম দিয়েছিল। মা আসতেন আরো কিছু পরে, খুব কম সময় থাকতেন। আমরা বেরিয়ে আসতাম সবাই। একসময় দেখতাম মুখ কালো করে মামা উঠে যেতেন। মা শুয়ে শুয়ে কাঁদতেন সারা দুপুর। আমরা মনমরা হয়ে ঘুরে বেড়াতাম, কিছুই ভালো লাগতো না। সেই অল্প বয়সেই মাকে কি গভীর ভালোই না বেসেছিলাম। অথচ তিনি ছিলেন খুবই নিরাসক্ত ধরনের। কথাবার্তা বলতেন কম, নিঃশব্দে হাঁটতেন, নিচু গলায় কথা বলতেন। মাঝে মাঝে মনে হতো বড় রকমের হতাশায় ডুবে গেছেন। তখন সময় কাটাতেন বিছানায় শুয়ে শুয়ে। প্রয়োজনের কথাটিও বলতেন না। ঘরের কাজ রাবেয়া আরেকটা ঝিমিলে করত। বিষণ্ণতায় ডুবে যেতে সারা বাড়ি। বাবা অফিস থেকে এসে চুপচাপ বারান্দায় বসে থাকতেন। রাবেয়া চা এনে দিত। বাবা ফিসফিস করে বলতেন, তোর মাকে দিয়েছিস? না, মা খাবে না। আহা, দিয়েই দেখ না, ভাতই খায়নি দুপুরে। ও। রুনু ঝুনু সকাল সকাল বই নিয়ে বসত। গলার সমস্ত জোর দিয়ে পড়তে দুজনে। বাবা কিছুক্ষণ বসতেন তাদের কাছে, আবার যেতেন রান্নাঘরে রাবেয়ার কাছে। কিছুক্ষণ পরে আবার উঠে আসতেন আমার কাছে, ইতস্তত করে নিতান্ত অপ্রাসঙ্গিক ব্যাপার উত্থাপন করতেন। খোকা, তোদের কলেজে মেয়ে প্রফেসর আছে? আছে। বিয়ে হয়ে গেছে নাকি? হয়েছে কারো কারো। সবগুলির নিশ্চয়ই হয়নি। কলেজের মেয়ে প্রফেসরদের বিয়ে হয় না। কিংবা হয়তো জিজ্ঞেস করেন, তোর কোনোদিন রাতের বেলা পানির পিপাসা পায়? পায় মাঝে মাঝে। কি করিস তখন? পানি খাই, আর কি করব। খালি পেটে পানি খেতে নেই। এরপর থেকে তুই সবসময় 2টা করে বিস্কিট এনে রাখবি, আধখানা খেয়ে ঢোক গিলবি। বুঝলি? বুঝেছি। কথা বলার জন্যই কথা বলা। এসব ভাবতে ভাবতে রাত বেড়ে গেল। মানুষের চিন্তা যতই অসংলগ্ন মনে হোক, কিন্তু তলিয়ে দেখলে সমস্ত কিছুই বেশ একটা ভালো মিল দেখা যায়। বৃষ্টির রাতে গল্প বলা থেকে ভাবতে ভাবতে কোথায় চলে এসেছি। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ। চারিদিকে ভেজা আবহাওয়া, ঠান্ডা বাতাস বইছে। বিদ্যুৎ চমকানিতে ক্ষণিকের জন্য নীলাভ আলো ছড়িয়ে পড়েছে। গলা পর্যন্ত চাদর টেনে ঘুমিয়ে পড়লাম। মাগো, এত ঘুমোতেও পারেন? কিটকি হাসি মুখে সামনে দাঁড়িয়ে। কাল সারা রাত ঘুমোননি না? দেরিতে ঘুমিয়েছি। তুই এত সকালে? শাড়ি পরেছিস? চিনতে পারছি না মোটেই। রীতিমতো ভদ্রমহিলা। আগে কে ছিলাম? ভদ্রলোক? না, ছিলি ভদ্র বালিকা। বেশ লম্বা দেখাচ্ছে শাড়িতে। কত লম্বা তুই? 5 ফুট 1 ইঞ্চি। বস, মুখ ধুয়ে আসি। কলঘরে যাওয়ার পথে রাবেয়ার সঙ্গে দেখা। চায়ের ট্রে নিয়ে যাচ্ছে ভেতরে। ও খোকা, কিটকি বেচারি কখন থেকে বসে আছে, ঘুম ভাঙে না তোর? রাতে কি চুরি করতে গিয়েছিলি? হাত মুখ ধুয়ে এসে বললাম। কিটকির সামনে বসে রইলাম। সবুজ শাড়ি পরে এসেছে, ঠোঁটে হালকা করে লিপস্টিক, কপালে জল করছে নীল রঙের টিপ। কিটকি বলল, বলুন তো, কি জন্যে এই সাত সকালে এসেছি?
কোনো খবর আছে বোধহয়? না। আপনি বলুন, কি খবর? ডলবেথি পিকনিকে যাবি, তাই না? কিছুটা ঠিক। আমরা ম্যানিলা যাচ্ছি। কোথায় যাচ্ছিস? ম্যানিলা। 5 বৎসরের চুক্তিতে আব্বা যাচ্ছেন এই ডিসেম্বরে। কি যে ভালো লাগছে আমার। খুশিতে ঝলমল করে উঠল কিটকি। বুকে ধক করে একটা ধাক্কা লাগলো আমার। খুব খুশি লাগছে তোর? হ্যাঁ, খুব। আমাদের জন্য খারাপ লাগবে না? লাগবে না কেন? খুব লাগবে। আমি চিঠি লিখব সবাইকে। কিটকি, দেখি তোর হাত। হাত কি দেখবেন? ইতস্তত করে হাত বাড়িয়ে দে কিটকি। লাল টুকটুকে এতটুকু ছোট্ট হাত। হাত দেখতে জানেন আপনি? এতদিন তো বলেননি। ভালো করে দেখবেন কিন্তু, সব বলতে হবে। কিটকির নরম কোমল হাতে হাত রেখে আমি আশ্চর্য যন্ত্রণায় ছটফট করতে থাকি। কি দেখলেন? বলুন, বলুন না। ও এমনি, আমি হাত দেখতে জানি না। তবে যে দেখলেন, কি জন্য দেখলাম বুঝতে পারিসনি? তুই তো ভারী বোকা। কিটকি হাসি মুখে বলল, বুঝতে পারছি। কি বুঝতে পারলে? বুঝতে পারছি যে আপনিও বেশ বোকা। কিটকিরা ডিসেম্বরের 9 তারিখে চলে গেল। অ্যারনড্রামে অনেক লোক হয়েছিল। রাবেয়াকে নিয়ে আমিও গিয়েছিলাম সেখানে। কিটকির যে এত বন্ধু আছে তা জানতাম না। হেসে হেসে সবার সঙ্গে কথা বলল। কিটকিকে মনে হচ্ছিল একটা সবুজ পরী। সবুজ পরী, সবুজ শাড়ি পরেছে, সবুজ জুতো, সবুজ ফিতে, এমনকি কাঁধে মস্ত একটা ব্যাগ, সেটাও সবুজ। রাবেয়াকে বললাম, কিটকিকে কি সুন্দর মানিয়েছে দেখেছিস? তুই এমন মিল করে সাজিস না কেন? সাজ দেখে যদি তোর মতো কোনো পুরুষের হৃদয় ভেঙে যায়, সেই ভয়। খালা লাউঞ্জের কোনো এক কোনায় বসেছিলেন, ইশারায় কাছে ডাকলেন, চললাম রে তোদের ছেড়ে। ফিরবেন কবে? কে জানে কবে। কর্তার মর্জি হলেই ফিরব। 5 বছরের মেয়াদ। কিরে রাবেয়া, হাসছিস কি দেখে? রাবেয়া হাত তুলে দেখালো একটা মেম সাহেব তার বাচ্চা ছেলেটিকে নিয়ে ভীষণ বিব্রত হয়ে পড়েছেন। বাচ্চাটা দমাদম ঘুষি মারছে নাকে, কিছুতেই শান্ত করানো যাচ্ছে না। সবাই হাসি মুখে দেখছে ব্যাপারটা। খালা বললেন, তুই তো বড় ছেলে মানুষ রাবেয়া। বয়স কত হলো তোর? আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন তোর জন্ম হয়েছে। তার মানে? সে কি, তোর যে 30 পেরিয়েছে। কি ব্যাপার, বুড়ো হয়ে গেলি যে? বিয়ে এখনো করলি না? কি মুশকিল। রাবেয়া স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। আমি চোখ তুলে রাবেয়ার দিকে তাকাতে পারছিলাম না। এমন অবিবেচকের মতো কথা। রাবেয়ার চোখ চকচক করছে, কে জানে কেড়ে ফেলবে কিনা। আমি হাত ধরলাম রাবেয়ার। আমরা যাই খালা। খালুজান কোথায়? বুকিংয়ে কি যেন আলাপ করছেন, তাকে সালাম দেবেন। খুদা হাফেজ। কিটকির সঙ্গে কেটে দেখা, তার এক বান্ধবীর সঙ্গে হো হো করে হাসছিল। যাই কিটকি। সে কি, প্লেন ছাড়তে এখনো 40 মিনিট? না রে, একটু সকাল সকাল যেতে হবে, কাজ আছে।